আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্বকাপ ফুটবলে কানাডার ইতিহাস, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো শেষ 16তে সহ-আয়োজকরা, রাতে জাপানের মুখোমুখি ব্রাজিল। অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো, বিরোধী দলের ওয়াকআউট। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 3 পুলিশ কর্মকর্তা মৃত্যুদণ্ড, সাবেক এসআই তারিকুলের যাবজ্জীবন। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টর্চ জ্বালিয়ে 2 পক্ষে সংঘর্ষ, নিহত 1, আহত অন্তত 30। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাস গড়ল কানাডা। লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজকরা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চের শেষ 16 নিশ্চিত করল কানাডা। শুরু হয়ে গেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32 লড়াই। শেষ 16তে জায়গা পেতে এশিয়ান পরাশক্তি জাপান মুখোমুখি হবে বিশ্বকাপের 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। দুর্দান্ত ছন্দ থেকে নকআউট পর্বে পা রাখে সেলেসাওরা। এদিকে বাঁচা মরার লড়াইয়ে আগে জাপান শিবিরে সুখবর হয়ে এসেছে জাপানের মেসি তাকেফুসার কুবোর মাঠে ফেরা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে খেলা। নির্বাচন ও জাতীয় স্বার্থে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদে বাজেট অধিবেশনের বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য করে ইউনূস সরকারের 18 মাসের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশ দেওয়ার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে 6 মাসের মধ্যে জনগণ বাজেটের ইতিবাচক প্রভাব দেখতে পাবে বলেও জানান তিনি। এদিকে বিলের প্রতিলিপি না পাওয়া এবং সংসদে কথা বলার পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রাতে সংসদ অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যাবলী চলাকালে এই ঘটনা ঘটে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদের সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি। এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পদ্মা ব্যারেজের জন্য টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি বলেন, এই সরকার 25,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে দেখাবে। এ সময় ব্যবসা বাণিজ্য সহজ করতে আগামীতে অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়া যাবে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, 2029 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এছাড়া চীনের সহায়তায় পাট এবং চামড়া শিল্পকে নিয়ে সরকারের ব্যাপক পরিকল্পনার কথাও সংসদে তুলে ধরেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না সফরে তিস্তা পাড়ের মানুষকে যে আশ্বাসটুকু দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, দেশের পক্ষে, সে আলোচনাটাই সেখানে আবার স্থান পেয়েছে। আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। পদ্মা ব্যারেজ একটাকে পাশ করেছি, সিদ্ধান্ত নিয়েছি, খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজ শুরু হবে। এলডিসি গ্রাজুয়েশন আমরা 3 বছর পিছানোর জন্য আবেদন করেছি। আল্লাহ চাইলে সেটা হয়েও যাবে। যদি হয় তাহলে 2029 নভেম্বর মাসে আমাদের গ্রাজুয়েশন হবে। ট্রেড লাইসেন্স ইস্যু হয় কয়েক হাজার এন্টিটি থেকে। যতগুলি ইউনিয়ন পরিষদ তারাও ট্রেড লাইসেন্স ইস্যু করে, পৌরসভা করে, সিটি কর্পোরেশন করে। আগামী দিনে এই ট্রেড লাইসেন্সগুলির জন্য
বাংলাদেশের কোনো অঞ্চলের কারো কোনো অফিসে যাওয়া লাগবে না, ফি জমা দিবে, কোনো কাগজপত্র দরকার হলে সেটা জমা দিবে এবং ডাউনলোড হবে তার ট্রেড লাইসেন্স, সে প্রিন্ট করে নিয়ে বের হয়ে যাবে। এর আগে আছে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বাজেট অধিবেশনের শেষ মুহূর্তেও বাজেটকে ঋণ ও সুদ নির্ভর এবং কালো টাকা সাদা করার হাতিয়ার বলে সমালোচনা করেছে বিরোধী দল। তবে চ্যালেঞ্জ থাকলেও এই বিশাল বাজেট বিএনপির পক্ষেই বাস্তবায়ন করা সম্ভব বলে দাবি করেছে সরকারি দল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2026-27 অর্থ বছরে দেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে বিএনপি। বিশাল রাজস্ব আদায় এবং ঘাটতি মেটানোর চ্যালেঞ্জ রয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। প্রায় এক মাস ধরে জাতীয় সংসদে বাজেট নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আলোচনার শেষ দিনে রোববার প্রস্তাবিত বাজেটকে ঋণ নির্ভর বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মজিবুর রহমান। হাদিস একটা আছে, লিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদুস সুফলা, উপরের হাতটা ভালো নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না মাননীয় স্পিকার। আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে। 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি, আমরা সামনে যে দুর্নীতি চ্যাম্পিয়ন হতে পারবো না, তার নিশ্চয়তা কে দেবে আমাদেরকে? তাই আমরা আপনাদের কথা শুনতে চাই না। ভাষার কথাবার্তা দিয়ে আমাদের আকৃষ্ট করবেন না। কাজের মাধ্যমে প্রমাণ করুন আপনার দুর্নীতি মুক্ত হয়ে এই বাজেটটাকে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন ট্রেজারি বেঞ্চের সংসদ সদস্যরা। তারা বলেন চ্যালেঞ্জিং হলেও এই বাজেট বাস্তবায়ন করা হবে। বিরোধী দল থেকে বলা হয়েছে চ্যালেঞ্জিং বাজেট, দিবা স্বপ্ন। এটি একটি দিবা স্বপ্ন নয়, এটি একটি বাস্তব রিয়েলিস্টিক বাজেট। যে বাজেট বিএনপি সরকারের দ্বারাই বাস্তবায়িত হওয়া সম্ভব। যে বাজেট নারীদের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সেই বাজেট কখনোই ফেল করতে পারে না। বিএনপি চ্যালেঞ্জ নিতে জানে, চ্যালেঞ্জ গ্রহণ করতে জানে, চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে জানে। কাজেই বিএনপির হারানোর বা ভয়ের কিছু নাই। এত ত্যাগ তিতিক্ষার পর একটা প্রথম বাজেট উত্থাপন করেছি পার্লামেন্টে। এখানে ফ্যাসিস্টের বাজেট, এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলো আমি শক্ত বিরোধিতা করছি মাননীয় স্পিকার। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সংসদকে জানান বাজেট বাস্তবায়নের পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে। গ্রোথের কথা বলা হয়েছে, ইনফ্লেশনের কথা বলা হয়েছে, কর কমানোর কথা, কর বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটির পিছনে নীতিগত জায়গা আছে। বাজেট বাস্তবায়নের জন্য পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা দ্রুততম সময়ের মধ্যে সময়াবদ্ধ এবং ব্যয়সীমার মধ্যে যাতে বাজেট বাস্তবায়ন করতে পারি তার উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে রাত্রি আমরা বক্তব্য শেষ করব। আগামীকালকে সকালে মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় সংসদ নেতা এবং মাননীয় অর্থমন্ত্রী তারা 3 জন বক্তব্য রাখবেন। তো সেখানে ফাইন্যান্স বিল আগামীকালকে পাশ হবে, আর পরশু দিন 30 তারিখে অ্যাপ্রোপ্রিয়েশন বিল আমরা মাগরিবের আগে পাশ করব, কারণ এটার বাধ্যবাধকতা আছে, আমাদের সেই সময় পাশ করতে হবে। গেল 11 জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং দর্শনার্থীরা। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইন বিভাগের 29 জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভির মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক সহ 21 জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষক সহ 16 জন মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে সরকার প্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শিক্ষার্থী ও শিক্ষকরা।
জুলাই গণ আন্দোলনে রাজধানীর রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে চিফ প্রসিকিউটর বলেন, কোনো ষড়যন্ত্র ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করতে পারবে না। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। 4টি পরিবারকে তারা নৃশংসভাবে 2 জনকে হত্যা করলো, 2 জনকে তারা নির্মমভাবে তারা আহত করলো। এইটাই হচ্ছে গ্র্যাভিটি অফ অফেন্স। এই নিষ্ঠুরতা, এই বর্বরতার কারণেই আজকে ট্রাইব্যুনাল 3 জনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে, একজনকে যাবজ্জীবন শাস্তি দিয়েছে, একজনকে 20 বছরের শাস্তি দিয়েছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে হামিদ মিয়া নামে একজন নিহত হয়েছে। এই সময় আহত হয় অন্তত 30 জন। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্তি ও দরন্তি গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জেলা ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত ব্যক্তি ধরন্তি চাকসার গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তি চাকসার গ্রামের আশিক মিয়া একই ইউনিয়নের সূর্যকান্তির ব্যবসায়ী মোশাররফ হোসেনের কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ করেন। এ নিয়ে কালীকচ্ছ বাজারে মোশাররফ হোসেনের সাথে আশিক মিয়ার কথা কাটাকাটি হয়। এর জেরে রাতে উভয় পক্ষের লোকজন টর্চ জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় আশিক মিয়ার ভাই হামিদ প্রতিপক্ষের হামলায় নিহত হয়। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। রাজধানীর মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম সহ 8 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র সহ নানা সরঞ্জাম। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল এই গ্রুপ। জিএম তসলিমের রিপোর্ট। মোহাম্মদপুর এলাকার একটি বাড়ির গত বছর গভীর রাতে বাড়িতে ঢুকে 8 জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পাটালি গ্রুপ। ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। কয়েকজনকে গ্রেফতার করা হলেও থেমে নেই গ্রুপটির সন্ত্রাসী কর্মকাণ্ড। জামিনে বেরিয়ে আবারও মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এই গ্রুপের সদস্যরা। পাটালি গ্রুপের 8 সদস্যকে গ্রেফতারের পর কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সন্ত্রাসী নানা অপকর্মের সাথে জড়িত এই গ্রুপের সদস্যরা। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক মামলা এবং মারামারি, যে হেন কোনো অপরাধ নাই যেগুলো তারা করে না। 8 জন ছিনতাইকারীকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড তাজা গুলি, 2টি চাইনিজ কুড়াল, 2টি চাপাতি ও একটি তরবারি সহ গ্রেফতার করেছে র্যাব 2। মোহাম্মদপুর এলাকায় অপরাধপ্রবণ কয়েকটি জায়গায় শীঘ্রই অভিযান চালাবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটি জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা আশা করি যে পাটালি গ্রুপের অন্যান্য সদস্যরা তো ইতিমধ্যে কারাগারে আছে, ভবিষ্যতে যারা এটা নেতৃত্বে আসার চেষ্টা করবে তাদেরকেও আমরা অবশ্যই গ্রেফতার করব। মোহাম্মদপুরকে কিশোর গ্যাং ও সন্ত্রাসমুক্ত করতে সব শ্রেণী ও পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন র্যাবের এই কর্মকর্তা। সবার সহযোগিতায় জনগণ, পুলিশ, সাংবাদিক, সব কমিউনিটির সহযোগিতা খুব শিগগির মোহাম্মদপুর নিরাপদ হয়ে যাবে। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং চলতি মাসের শুরুতেই দুদেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে পড়েছে। আল জাজিরার প্রতিবেদনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এ তথ্য নিশ্চিত করে। আইআরজিসি জানায়, তারা কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে থাকা যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালী ও এর আশপাশে ইরানের অন্তত 10টি সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আগামী 30 দিন হরমুজ প্রণালী ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা এই নাজুক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এবার আন্তর্জাতিক সংবাদ।
সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 জন আরোহী নিহত হয়েছে। দেশটির উত্তর উপকূলের কাছে রাস তানুরায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা AFP ও আল জাজিরা। প্রতিবেদনে জানানো হয়, হেলিকপ্টারটি ছিল সৌদি আরামকো তেল কোম্পানির। রাস তানুরা অঞ্চলে এটি বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারটিতে থাকা 14 আরোহীর সবাই প্রাণ হারান। হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। এদিকে ফ্রান্সের তুম্বলেনে শহরে স্কাই ডাইভারদের বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 11 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। বিমানটি নেন্সে এসে বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় প্রশাসন জানায়, নিহতের মধ্যে পাইলট, 5 জন শিক্ষার্থী ও 5 জন প্রশিক্ষক রয়েছেন। এবার খেলার খবর। হারারে টেস্টের প্রথম দিনটি ভীষণ বাজেভাবে পার করল বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে টসে হেরে ব্যাটিং করে মাত্র 36 রানে 2 ওপেনার বিদায় নেন। তারপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে 77 রানের জুটি গড়ে তোলেন মুমিনুল হক। 60 রানে থাকা মুমিনুলের বিদায়ের পর মাত্র 27 রানে শেষ 8 উইকেট হারিয়ে 140 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দিনের বাকি সময়ে বোলিং করেও সুবিধা করতে পারেনি টাইগাররা। এই উইকেটে 136 রানে টেস্টের প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে। স্বাগতিকরা কেবল পিছিয়ে আছে 4 রানে। দলের পক্ষে সর্বোচ্চ 76 রানে অপরাজিত আছেন ইনোসেন্ট কাইয়া। 17 রানে অপরাজিত আরেক ব্যাটার ব্রেন্টন টেলর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।